ঐতিহাসিক জুলাই সনদে সই করলেন প্রধান উপদেষ্টা সহ রাজনীতিবিদরা। এটি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত বললেন ডক্টর ইউনূস। সনদে স্বাক্ষরের বিষয়টি দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত বলছে বিএনপি। জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক, মন্তব্য জামায়াতের। 3 দফা দাবিতে অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। আজ শহীদ মিনারে কালো পতাকা কর্মসূচি, দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের ডাক। এবং লাগামহীন বাড়ছে কৃষি উপকরণের দাম, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে বঞ্চিত কৃষক, রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাজেহাল ভোক্তা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। সই হলো ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। এতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অস্থায়ী মঞ্চে ঐতিহাসিক এ সনদে স্বাক্ষর করেন তারা। পরে প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো, যা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াত সহ 25টি দল অংশ নিলেও যোগ দেননি এনসিপি ও বাম ঘরানার কয়েকটি দল। মনিরুল ইসলামের প্রতিবেদন। 17 অক্টোবর দুপুর ঐতিহাসিক জাতীয় জুলাই সনদ স্বাক্ষর হতে তখন 2 ঘন্টা বাকি। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জুলাই সনদ মঞ্চ। তখন বাইরে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। বেলা 1:30টার দিকে সংসদের সীমানা প্রাচীর ভেঙে তারা ঢুকে পড়েন আয়োজনস্থলে। বাদে হট্টগোল। ঐতিহাসিক মুহূর্তে তৈরি হয় বাজে অভিজ্ঞতা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় জুলাই যোদ্ধাদের। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 4:30টায় শুরু হয় ঐতিহাসিক ক্ষণ উদযাপনের আনুষ্ঠানিকতা। এরপর জুলাই সনদে সই করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে তাতে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 25টি রাজনৈতিক দলের নেতারা। সনদে অন্তর্ভুক্ত 7 দফা অঙ্গীকারের মাধ্যমে রাজনৈতিক দলগুলো গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার রক্ষা সহ নানান জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করে। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানান পুরো যাত্রার অন্যতম মুখ্য চরিত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলো প্রায় 1 বছর ধরে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জাতীয় সনদে উপনীত হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। জাতির বৃহত্তর স্বার্থ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদ পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই। এই সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা বাংলাদেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25 রাজনৈতিক দল অংশ নিলেও এতে এনসিপি ছাড়াও যোগ দেয়নি সিপিবি, বাসদ সহ 4টি বাম দল। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করা না করা দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলেও জানান এজেডএম জাহিদ হোসেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে। যে অবস্থায় আমরা গিয়েছিলাম তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। 36শে জুলাই যদি আমরা চিন্তা করি, এটি হচ্ছে একটি 15 বৎসরের ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায়, যেখানে ছাত্র জনতার মিলিত গণ অভ্যুত্থানেই স্বৈরাচার পালিয়ে গেছে,
পদত্যাগ করেছে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই আমরা আশা করব যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদে কি আছে, জুলাই সনদ কিভাবে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে। জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারের রাস্তায় নামার ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়ার বিষয়টি হতাশাজনক। যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন। স্বাক্ষরিত জুলাই সনদকে প্রত্যাখ্যান করে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই যোদ্ধারা। সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদও জানান তারা। শুক্রবার রাতে রংপুরের জুলাই চত্বরে আয়োজিত সমাবেশে জুলাই যোদ্ধারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, অন্যথায় আবারও রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জুলাই সনদ নতুন করে করা হোক এবং এটির সংযোজন বিয়োজন এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই সকল ব্যবস্থা ইনক্লুড করা হোক, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। যদি জুলাই সনদের আইনি স্বীকৃতি, জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি দেয়া না হয়, এই জুলাই সনদ আমরা যেমন প্রত্যাখ্যান করেছি, এই ইন্টারিম সরকারকে আমরা প্রত্যাখ্যান করব। জুলাই আন্দোলনে যে সকল ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে মাইনাস করে জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে, এটা সবথেকে বড় গাদ্দারি। আমরা এটা শহীদ পরিবার পক্ষ থেকে আমরা এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছি। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। নির্বাচন ও বিচার ইস্যুতে সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে একটি সঠিক সময়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, আশা করি সেই পদক্ষেপ সরকার নেবে। এটা সরকার অঙ্গীকারবদ্ধ এবং যারা জুলাই বিপ্লবে অপরাধের সাথে জড়িত তাদের বিচারের ব্যাপারেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। শুক্রবার দুপুরের পর তারা অনশন শুরু করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে শনিবার শহীদ মিনারে কালো পতাকা কর্মসূচির ঘোষণা দেন তারা। দাবি না মানলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। সেই পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান আন্দোলনরতরা। তারা বলেন, শিক্ষকদের আন্দোলনে দমন পীড়নের ফল ভালো হবে না। সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে তত দ্রুত আমাদের শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য কল্যাণ হবে। আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। প্রয়োজনে আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের যমুনা অভিমুখে মার্চ করব। অগ্নিকাণ্ডের 3 দিন পরও ধোঁয়া বের হতে দেখা যায় মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিক গোডাউন থেকে। অগ্নি নির্বাপনে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, রাসায়নিক তেজস্ক্রিয়ায় ভারী হয়ে আছে পুরো এলাকা। আশেপাশের আবাসিক ভবন ও কারখানার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় 16 মরদেহের ফরেনসিক ও ডিএনএ পরীক্ষা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানালেন রূপনগর থানার তদন্ত কর্মকর্তা ওবায়দুল হক মারুফের রিপোর্ট। অগ্নিকাণ্ডের 3 দিনেও রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় আগুন লাগা কেমিক্যাল গোডাউন থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। রাসায়নিক তেজস্ক্রিয়ায় ভারী হয়ে আছে পুরো এলাকা। ফায়ার সার্ভিসের চলমান অপারেশনে ছেটানো পানির সঙ্গে বের হয়ে আসছে রাসায়নিকের উচ্ছিষ্ট। আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণ মানুষের চলাচলও। সেদিনের ভয়াবহতার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানালেন, রাসায়নিক তেজস্ক্রিয়ার প্রভাবেই তাদের সমস্যার কথা।
কেন বসে রয়েছে মনে করেন এটা দম করে বাস ঠেয়ে এটা আগুন ছুটে পড়েছে, ছড়ে এটা থেকে গোডাউনে পড়ছে, গোডাউনে তো মানে চারিদিকে ছড়াই গেছে। সর্বপ্রথম একটা শব্দ পাইছি, শব্দ পাওয়ার পর তাকায় দেখছি বিশাল আকারের আগুন। আগুন পাওয়ার পরে মানুষ দৌড়দৌড়ি করছে, অনেকেই আগুনের থবলে পড়ে গেছে। কেমিক্যাল ফ্যাক্টরি ছিল এখানে নাকি, তো এতে ক্ষতি হইতেছে মানুষের। যত তাড়াতাড়ি এটা করা যায়, নিষ্কাশন করা যায়, এতে ভালো হবে মানুষের জন্য। নাকে আসতেছে মানে ঝাঁঝালো গন্ধ হালকা হালকা, আর ভিতরে মনে করেন যে এটা তো যদি ভিতরে পুরোপুরি ভাবে যায় তাহলে তো শ্বাসকষ্ট হয়ে যাবে। রোবোটিক ফায়ার ফাইটারের পাশাপাশি কারখানার ভেতরে এখনও অক্সিজেন মাস্ক নিয়ে চলছে অপারেশন। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা জানালেন সেখানকার সার্বিক পরিস্থিতি। কেমিক্যাল থেকে এটা পানির সাথে বিক্রিয়া করে অথবা হিটের সাথে বিক্রিয়া করে যে ফিউমগুলো বের হচ্ছে এটাই দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন এটার অন্য কোনো ঝুঁকি নাই, কিন্তু এটা হেলথ হ্যাজার্ড আছে। এই ফিউমগুলো মানুষ ইনহেল করলে মানে মানুষের সমস্যা হবে। মৃতদেহগুলো তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পরিচয় শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কৃষি উপকরণের লাগামহীন দামে দিশেহারা কৃষক। একদিকে সার, কীটনাশক, জ্বালানির বাড়তি দাম, অন্যদিকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় দিশেহারা চাষিরা। আর এই অবস্থার জন্য মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যকেই দায়ী করছেন কৃষি গবেষকরা। পরিস্থিতি উত্তরণে মাঠ পর্যায়ে ফসলের দাম নির্ধারণ সহ নীতিমালা তৈরির মাধ্যমে কৃষিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় কৃষি সংকট নিয়ে উষা ফেরদৌসের দুপর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আজ। আমার বাঙ্গা ঘর চালে নাই মোর চাউনি রে দয়া, চালে নাই মোর চাউনি। শীতকালীন সবজি উৎপাদনে দেশ জুড়ে জমি প্রস্তুতে ব্যস্ত কৃষক। কোথাও চলছে জমি পরিষ্কারের কাজ, কোথাও চাষবাস, কোনো জায়গায় আবার ফসল বপনের পর সার দিয়ে মাটির উর্বরতা ফেরাতে ব্যস্ত কৃষক। কিন্তু সদ্য মাটি থেকে সূর্যের আলোয় বেড়ে ওঠা সোনালী ফসলের উঁকির মতো স্বপ্ন দেখতে ভুলে যায় কৃষক। অনেক যত্ন কষ্টে ফসল উৎপাদনের পর বারবারই ন্যায্য মূল্য বঞ্চিত হয় তারা। সবই দাম, মানে যেটা বীজ মতি ইত্যাদি সবকিছু দাম, আর বেচতে গেলে সস্তা। তার কারণে মানে কৃষিকাজ যে অবস্থা পুরো লসই, আর লস দিতে তার কত দিব? যদি আমরা সহযোগিতা করে তো আমরা কৃষিকাজ করবো, আর না হলে বন্ধ করে দিব করবো। এতে করে বছরের পর বছর টানা পড়ে নেই তাদের জীবন জীবিকা। দিন বদলায়, সরকার বদলায়, কিন্তু তাদের ভাগ্য বদলায় না। এখন যে অবস্থা, একটা পরিতের দাম 200 থেকে 250, 300, আমার দিন পর যাচ্ছে না। আমরা কি হালে চলি, আমার কেউ খোঁজও লাই না, দেখেও না যা আসলে এরা মানুষ। যারা খেত খোলা করতেছে তারা মনে করেন লাভবানের ভিতর হইতে পারে না, সবই লস প্রজেক্ট। দেশের মোট শ্রমশক্তির 45% বা 3,20,00,000 মানুষ কৃষি খাতে নিয়োজিত। প্রত্যক্ষ পরোক্ষ মিলে জিডিপিতে তাদের অবদান 23%। অথচ নগর কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনায় কৃষি ও গ্রামীণ অর্থনীতি বরাবরই অবহেলিত বলে মনে করেন এই কৃষি গবেষক। কৃষিটাকে ঢেলে সাজাতে হবে। কৃষি কথা বলবে না, এটা উৎপাদন করে নিয়ে আসতে হবে, মাটি থেকে তৈরি করে নিয়ে আসতে হবে। দেখেন আমাদের দেশে এত সুন্দর মাটি, এত সুন্দর পরিবেশ সবকিছু থাকার পরেও কিন্তু আমরা কিন্তু কৃষিকে এখন পর্যন্ত ঘুরে আমাদেরকে এটাকে মোর প্রফিটেবল করতে পারছি না কৃষকের কাছে। আপনি সরিষা উৎপাদন করেন, দুধ উৎপাদন করেন, মাংস উৎপাদন করেন, অথবা আম, জাম, কাঁঠাল, লিচু উৎপাদন করেন, সবগুলি সিঙ্গেল ভ্যালু এডিশন করতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে কৃষি ও কৃষকের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিকল্প নেই বলেও মত দেন তিনি। টানা কয়েক বছর ধরে সার, কীটনাশক, জ্বালানি তেল সহ কৃষির সব উপকরণের দাম বাড়লেও বরাবরের মতোই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। এমন পরিস্থিতিতে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন কৃষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাজেহাল ভোক্তা। সপ্তাহ ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা, চড়া প্রায় সব ধরনের সবজির দাম। মাছের দাম আগের মতোই বাড়তির দিকে, চালের দামে নেই হেরফের। তবে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামে ভোজ্য তেল বিক্রি হতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তারা। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট।
কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার। চলতি মাসের শুরু থেকে টানা বৃষ্টির অজুহাতে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। বেশিরভাগ সবজির দাম 60 থেকে 80 টাকা কেজি। কিছু সবজির দাম ছাড়িয়েছে 100-এর ঘর। অনেকদিন ধরে সবজির দাম বেশি, বছর সবজির দাম কমে নয়। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না, আমাদের সবজির দাম অনেক, সবজির দামটা আসলে নাগালের বাইরে চলে গিয়েছে। একটা লাউ 120 টাকা। যথাযথ তদারকি যদি চালায় যায় সেক্ষেত্রে হচ্ছে যে সবজির বাজার আরো নামবে আশা করি। ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা, আর মুরগির দাম 10 থেকে 20 টাকা বেড়েছে। ব্রয়লার কেজি 170 থেকে 180, কক 270 থেকে 290, লেয়ার 280 থেকে 300 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। যারা আসলে সংসার চালাচ্ছে তারা বুঝে যে অবস্থাটা কেমন, আর মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো খুবই খারাপ অবস্থা। ব্রয়লার মুরগিটা তো সাধারণ সবাই খায় না, ব্রয়লার মুরগিটা যারা নিম্ন আয়ের মানুষ তারাই বেশি খায়। ডিমই তো মানুষ বেশি খায়, কিন্তু ডিমের দামের জন্য তার নিম্নবিত্ত মানুষও খেতে পাচ্ছে না। ডজনে 10 টাকা বাড়ছে, হাসির ডিমও ডজনে 8 টাকা 10 টাকা বাইরে গেছে। গেল সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 6 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভোজ্য তেল কোম্পানিগুলো, কিন্তু সরকার অনুমোদন না দেয় আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এখন আগের দামে আছে। কোম্পানি আমাকে বলে আছে যে আপনার রোববার থেকে না সোমবার থেকে বাড়তি রেটের মাল আসবে সয়াবিন তেল। এখন মনে করেন 6 টাকা কেমন সম্ভবত বাড়াইছে প্রতি লিটারে। মাছের দাম অনেক আগেই চলে গেছে নিম্ন ও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। নদীর মাছ মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। চাষের মাছের দামেও নেই স্বস্তি। মাছের যে বাজার সীমিত কেন, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। নদীর মাছ তো 1500-1600 টাকা কেজি, এর নিচে কোনো নদীর মাছ পাওয়া যাচ্ছে না। এই দোকানে যে দাম, পাশের দোকানে দেবেন একই দাম, কিন্তু কম নাই। বাজারে আসলে আমি ব্যালেন্স করতে পারি না। মা বাবার ঔষধ, নিজের এক্সপেন্ডিচার, নিজের যাওয়া আসার ভাড়া, বাজার খরচ, বাচ্চার দুধ সব মিলিয়ে মানে প্রচন্ড প্রেসারে আছে। চালের দামে কোনো পরিবর্তন হয়নি। মিনিকেট চালের মধ্যে ডায়মন্ড, মঞ্জুর ও সাগর 80 টাকা, রশিদ 72 টাকা ও মোজাম্মেল 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। 23টি পদের মধ্যে 20টিতে জয়ী হয় তারা। নির্বাচনে জিতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। আর এই বিজয়ের মাধ্যমে ক্যাম্পাস আধিপত্যবাদ মুক্ত হবে বলে দাবি করেন নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতাও কামনা করেন তারা। মেহেদি হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। অনেক ইতিহাস। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাকসু নির্বাচনে 23টি পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার। এজিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত জোটের SM সালমান সাব্বির। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন। রাকসু সহসভাপতি পদে যারা নির্বাচিত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের মধ্যে প্রথম 3 জনের নাম উল্লেখ করব। ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ। ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,687 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নুরউদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য এর সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,497 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। এজিএস পদে শিবির সমর্থিত জোটের SM সালমান সাব্বির পেয়েছেন 6,975 ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 5,951 ভোট। সবাইকে সঙ্গে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান মোস্তাকুর রহমান জাহিদ ও সালাউদ্দিন আম্মার সহ অন্যরা। আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। তো আমরা সবাই একসাথেই কাজ করতে চাই, আমাদের ভিতরে কোনো ধরনের সংশয় নাই। রাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন 28,909 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 20,187 জন। নির্বাচনে গড়ে 69.83% ভোটার ভোট দিয়েছেন।
আফরিন পপি, মোহনা সংবাদ। কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হলো 3 দিনের লালন উৎসব। প্রথমবারের মতো জাতীয়ভাবে উদযাপন হচ্ছে তিরোধান দিবস। শুক্রবার সন্ধ্যা থেকে লালনের ধাম ছেউরিয়ায় বসেছে উপমহাদেশের সবচেয়ে বড় সাধুর হাট। দিবসকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগেই হাজারো লালন ভক্ত ছেউরিয়ার আখড়াবাড়িতে ভিড় জমিয়েছেন। এ উপলক্ষে কালী নদী পাড়ের মাঠে বসছে মেলা। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, 125 বছরেও লালন অনেক প্রাসঙ্গিক। বিশ্বজুড়েই বাড়ছে লালনের আবেদন। খেলার খবর, ক্রিকেট। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর 1:30টায়। এরপর একই মাঠে 21 অক্টোবর দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে 23 অক্টোবরে। এ উপলক্ষে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। বিসিবির আয়োজনে শুক্রবার সকালে ঢাকার লালবাগ কেল্লায় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং ক্যারিবীয় কাপ্তান শাই হোপ উন্মোচন করেন ট্রফিটি। ইতোমধ্যে 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঐতিহাসিক জুলাই সনদে সই করলেন প্রধান উপদেষ্টা সহ রাজনীতিবিদরা। এটি পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত, বললেন ডক্টর ইউনূস। সনদে স্বাক্ষরের বিষয়টি দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত, বলছে বিএনপি। জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক, মন্তব্য জামায়াতের। 3 দফা দাবিতে অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। আজ শহীদ মিনারে কালো পতাকা কর্মসূচি, দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের ডাক। এবং লাগামহীন বাড়ছে কৃষি উপকরণের দাম, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে বঞ্চিত কৃষক। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে নাজেহাল ভোক্তা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।